আছে থ্রি লাইন অফ ডিফেন্স তোমরা বলবা আজকে আমার ম্যাম বডিতে বাফার ছিল, বাফার তারপর শেষে রেসপিরেটরি সিস্টেম আর হচ্ছে রেনাল একজন একজন করে। তার মানে হচ্ছে আমার বডির এই যে তোমাদেরকে আমি প্রথম দিনে একটা ছবি দেখালাম, সেখানে তোমরা দেখলে যে আমার বডির পিএইচ অলওয়েজ 7.35 থেকে 7.45 এর রেঞ্জের ভিতরে থাকে, মানে অ্যাভারেজ হচ্ছে 7.4। এই যে একটা মানে স্ট্যাটিক কন্ডিশনে অলওয়েজ থাকতেছে কিসের জন্য? কারণ হচ্ছে যে এই তিনজন, এই তিনটা সিস্টেম, বাফার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ কিডনি, এই তিনটা ওরা এত সুন্দর কোঅর্ডিনেটেড ওয়েতে কাজটা করছে, এত ফাইনলি তারা টিউনিং করে কাজটা করছে যে আমরা কখনো বুঝতেই পারছি না। একটা নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল কখনো বুঝতেই পারছে না তার তো আসলে অ্যাসিড বেস ডিস্টারবেন্স হচ্ছে না, বিকজ সব সময় তার বডির পিএইচটা স্ট্যাটিক থাকছে। তার মানে তার বডির হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়েও যাচ্ছে না, কমেও যাচ্ছে না, তাই না? তার মানে এই তিনজন, এইটা থেকে আমাদের কি শিক্ষা হলো বলতো? এই যে তিনজন মিলে একসাথে কাজ করে আমাদেরকে কি শিক্ষা দিল? মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো তাহলে? কিছু শিক্ষা তো দিল, তাই না? সেই শিক্ষাটা কি বলো? কি ব্যাপার, কথা নাই? অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন না, অ্যাজ এ হোল তোমাকে কি শিক্ষা দিল? এখান থেকে তুমি কিছু শিক্ষা দিলা না যে এই যে তিনজন মিলে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ যে করলো, করে আলটিমেটলি আমার বডির এই অ্যাসিড বেস ব্যালেন্সটা এত সুন্দরভাবে মেইনটেইন করছে, এটা আসলে আমাদেরকে কি শিক্ষা দিল? এখান থেকে আমার কোনো লার্নিং হলো না, কোনো শিক্ষা হলো না। কি শিক্ষা হলো বলো? ইউনাইটি স্ট্রেংথ। হ্যাঁ, এইটাই তো প্রতিটা জিনিস থেকে, প্রতিটা গল্পের দেখবা যে একটা সার সংক্ষেপ থাকবে, একটা মোরাল অফ দ্য স্টোরি থাকবে। ছোটবেলায় তোমরা ওই যে ইসুপের গল্প পড়ো নাই? হ্যাঁ, ইসুপের গল্পে ছিল না লাস্টে একটা মোরাল অফ দ্য স্টোরি থাকতো? প্রত্যেকটা জিনিস থেকে এরকম একটা জিস্ট বের করে নিয়ে আসবে। তার মানে এটা আমাদেরকে এইটাই শিক্ষা দিল যে এই যে তিনজন মিলে এত সুন্দর কোঅর্ডিনেটেড ওয়েতে ওরা ফাইন টিউনিং করে কাজগুলো করে বলে আমরা কখনো বুঝতেই পারি না। তার ভিতরে একটাও যদি এদিক ওদিক হয়ে যায় তখনই দেখবে। তার মানে অ্যাসিড বেস ডিস্টারবেন্স বোঝাটা এখন তোমাদের জন্য, অ্যাসিড বেস ডিসঅর্ডার বোঝাটা তোমাদের জন্য অনেক ইজি হবে। তোমরা ইজিলি বুঝতে পারবা যে যে কোনো একজন, মানে আইদার বাফার সিস্টেম অথবা রেসপিরেটরি সিস্টেম অথবা রেনাল সিস্টেম, কেউ একজন যদি ফেল করে তাহলে এই কোঅর্ডিনেশনটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে, এবং তার মানে আউটকাম হিসেবে যেটা হবে সেটাই হচ্ছে আবার অ্যাসিড বেস ডিসঅর্ডার। আমরা বিভিন্ন ভাবে কিছু কিছু বইতে দেখো বাফার সিস্টেমকে বলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, রেসপিরেটরি কে সেকেন্ড, আর এটাকে থার্ড। আবার কোনো কোনো বইতে যে দেখবা ইভেন মোজাম্মেল স্যারও এই দুইটাকে একসাথে বলছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, বিকজ আমরা জানি যে বডি বাফার যেটা, সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ড এর ভিতরেই কাজ করে, আর রেসপিরেটরি সিস্টেম যেটা সেটা উইদিন মিনিট এটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, কিন্তু রেনাল সিস্টেমে কাজ করতে একটু সময় লাগে। বাট আলটিমেটলি কিন্তু রেনাল সিস্টেম দুইটাকেই কন্ট্রোল করতে পারে। যেমন আমরা জানি রেসপিরেটরি সিস্টেম শুধুমাত্র ভোলাটাইল অ্যাসিডকেই কন্ট্রোল করতে পারে বা ভোলাটাইল অ্যাসিডটাকে রেগুলেট করতে পারে, বাট তুমি যদি রেনাল সিস্টেমের কথা চিন্তা করো, এটা যদিও টাইম লাগে, বাট এটা কি করতে পারে? এটা বোথটাকে, বোথ নন ভোলাটাইল অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেস দুটাকে সে কন্ট্রোল করতে পারে। তার মানে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাই না? ও ধীরে ধীরে করলেও আলটিমেটলি কিন্তু ওই সবচেয়ে বেশি জয়ী করে দেয়, আমার বডিকে জয়ী করার জন্য। তোমাদেরকে এইটা আমি এই ছবিটা একটু দিয়ে আসছি এই জন্য যে দেখো, এই যে ওই যে একটু আগেই বললাম যে কেউ কেউ বলে থাকে যে এইটাকে শুধু, আবার কেউ কেউ বলছে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স শুধুমাত্র কেমিক্যাল বাফারিং সিস্টেমটাকে বলে, আর সেকেন্ড লাইন অফ ডিফেন্সটাকে এই দুটাকে নিয়ে আসে, রেসপিরেটরি মেকানিজম অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে রেনাল মেকানিজম। এখানে যদি ওইটা আমি অনলাইন থেকে দিয়েছি, যদি হাইড্রোজেন আয়নটাকে ফোকাস করেছে, বাট এটা কিন্তু বোধ হাইড্রোজেন আয়ন অ্যাজ ওয়েল অ্যাজ বাইকার্বনেট আয়ন দুটাকেই কিন্তু সে কন্ট্রোল করে, মানে বোধ অ্যাসিড অ্যান্ড বেস দুটাকেই কন্ট্রোল করে হচ্ছে রেনাল সিস্টেম। তো আমরা এই যে কেমিক্যাল বাফার যেটা, সেটা তোমরা জানো যে প্লাজমাতে, আমরা তোমাকে যদি জিজ্ঞাসা করি প্লাজমাতে কোন কোন বাফার কাজ করে, কি বলবা? তোমার উত্তর কি হবে বলো? প্লাজমাতে কোন কোন বাফার কাজ করে? হিমোগ্লোবিন বাফার, প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার। এভাবে বলবা না কিভাবে বলবো বলো তো? হিমোগ্লোবিনটা তো একটা প্রোটিন, তাই না? তাহলে আমরা এইভাবে বলবো না বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার। দেখো ঠিক করে দেখো,
আমরা ওই যে আইসিএফ ইসিএফ এর ইলেকট্রোলাইট ডিস্ট্রিবিউশন যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম, কোনটা কোথায় বেশি থাকে, প্রোটিন ফসফেট এগুলো কোথায় বেশি থাকে, ICF এ আইসিএফ এ বেশি intracellular থাকে। তাহলে প্লাজমাটা আমার কি, প্লাজমাটা তো ইসিএফ, তাহলে প্লাজমাটাতে তো এই বাফার গুলো অতটা মানে অ্যাকশন প্রডিউস করতে পারবে না। তাহলে আমরা মনে করে থাকি যে এই প্রোটিন বাফার ফসফেট বাফার এরা মেইনলি হচ্ছে ইন্ট্রাসেলুলার বাফার, ইন্ট্রাসেলুলারলি ওরা বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। আর আমার ইসিএফ এর মানে প্লাজমাতে কোন বাফারটা তাহলে সবচেয়ে বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, সেটা হচ্ছে bicarbonate। বাইকার্বনেট, তাই না? এই বাইকার্বনেট বাফারটা হচ্ছে আমার প্লাজমার বা ইসিএফ এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাফার। তাহলে এখানে এই জিনিসটা খেয়াল করবো যে প্রথমে তো আমার তাহলে 3 প্রাইমারি সিস্টেম আমার এই পিএইচটাকে কন্টিনিউয়াসলি রেগুলেট করে যাচ্ছে। তার ভিতরে তো বাফার সিস্টেম এক নাম্বারে চলে আসে, আমরা জানি যে বাফার এবার। এরপরে তোমার এই যে যদি তোমার ভোলাটাইল অ্যাসিড বেড়ে যায় তখন রেসপিরেটরি সিস্টেম তখন আগায় আসে। আর নন মানে যদি নন ভোলাটাইল অ্যাসিড হয় সেটাকে আবার কিডনির মাধ্যমে আমরা বের করে দিতে পারি। এগুলো নিয়েই আমরা কথা বলবো। তো আবার এই বাইকার্বনেট বাফার সিস্টেমটা সম্পর্কে একটু ওভারভিউ করে যায়। তো দেখো আমরা বলে থাকি যে আমার এই ইসিএফ এর সব মোস্ট ইম্পর্টেন্ট বাফার হচ্ছে বাইকার্বনেট। এই বাইকার্বনেটের পরিবর্তে আমি যদি কার্বন ডাই অক্সাইড বলি তাহলে কি কোনো ভুল হবে? সরি, বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিড না বলে আমি যদি কার্বন ডাই অক্সাইড বলি তাহলে কি কোনো ভুল হবে? না ম্যাম একই রকম। একই তো, তাই না? আসলে কিন্তু বাইকার্বনেট আমরা পরে যে তোমাদেরকে ইকুয়েশন শিখাই দিব, পিএইচ ইকুয়াল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই PCO2, এটা ওই অ্যাসিড বেস ডিসঅর্ডারের সময় শিখাবো। তো এই কার্বন ডাই অক্সাইড আর কার্বনিক অ্যাসিড কিন্তু একই জিনিস। গতদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমার বডিতে যদি এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় তখনই কিন্তু আলটিমেটলি যে সেই কার্বনিক অ্যাসিড তৈরি করে। আবার কিন্তু এই রিঅ্যাকশনটা হচ্ছে রিভার্সেবল, আবার কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েটেড হয়ে কার্বন ডাই অক্সাইড ওয়াটার তৈরি করতে পারে, তাই না? তাহলে আমরা এই বাফার সিস্টেমকে বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিড অথবা বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইড এটাও বলতে পারি। হ্যাঁ, তো দেখো আমার বডিতে যখন মনে করো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তাই না? হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে আমার ইকুয়েশনটা কোন দিকে যাবে? এই যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মনে করো বেড়ে গেছে, সে তো এই বাইকার্বনেটের সাথে কম্বাইন করবে। আমরা জানি যে বেজের কাজ কি, বেজ হলো প্রোটনকে অ্যাকসেপ্ট করতে পারে, তাই তো? তাহলে সে প্রোটনকে অ্যাকসেপ্ট করে তখন কিন্তু সে আলটিমেটলি রাইট দিকে শিফট হবে, মানে এইটা হয়ে যাবে কার্বনিক অ্যাসিড হয়ে যাবে। এবং কার্বনিক অ্যাসিডটা আলটিমেটলি যে ডিসোসিয়েটেড হবে এবং ডিসোসিয়েটেড হয়ে যখন এই কার্বন ডাই অক্সাইড তৈরি করে ফেলবে তখন আমি তোমাদের গতদিন একটা ছবি দেখেছিলাম না, আমার রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হবে। রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হলে তখন আমি বেশি বেশি করে আমার অ্যালভিওলার ভেন্টিলেশন বেশি বেশি করে হবে, বেশি বেশি করে আমার এক্সপায়ার্ড এয়ারের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে বের করে দিতে পারবো। তার মানে আবার কোনো কারণে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে বা কোনো কারণে আবার এই প্রোটন বেড়ে গেলে আলটিমেটলি আবার রেসপিরেটরি সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আর এই প্রোটন প্লাস বাইকার্বনেট এই বোথ কিন্তু আসলে ফাইনলি রেগুলেটেড হয় হচ্ছে রেনাল এক্সক্রিশনের মাধ্যমে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তাহলে এই যে ব্লাড বাফারিং, আমি বললাম যে কেউ কেউ বলেছে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে বাফার এবং এই রেসপিরেটরি সিস্টেম দুটোকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলেছে, বিকজ উইদিন মিনিটস এর ভিতরে কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়, খুব তাড়াতাড়ি এটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। আর বাফার তো আমার ব্লাড মানে সেফের ভিতরেই থাকে, ও তো ইনস্ট্যান্টেনিয়াসলি মানে স্পন্টেনিয়াসলি সে অ্যাক্টিভেটেড হয়ে যায়। আমার প্রোটনটা কোথায়, এটা জেনারেট হয়ে আলটিমেটলি কোথায় চলে আসে, আইদার সেলেই হোক বা যেখানেই হোক, আলটিমেটলি তো সেটা ব্লাডে চলে আসে, তাই না? ব্লাডে চলে আসে। আবার ব্লাডে আমি বলেছি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাফার ইসিএফ হচ্ছে আবার বাইকার্বনেট বাফার। তো ও তো সাথে সাথে এটাকে মনে করে এই বাইকার্বনেট আছে ওই প্রোটন জেনারেটেড হলো সাথে সাথে ওটাকে কি করে ফেলে, পিক করে ফেলে। আর এরপর এটা যখন পিক করে এটা কার্বনিক অ্যাসিড হয়ে গেল, কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েটেড হয়ে কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে। এই কার্বন ডাই অক্সাইড আবার লাংসকে স্টিমুলেটেড করবে, এটার মাধ্যমে আবার এক্সপায়ার্ড এয়ারের মাধ্যমে তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর আমার এই দুইটাকেই কিন্তু আসলে কন্ট্রোল করে হচ্ছে কিডনি, যেটা হচ্ছে আমার আওয়ার্স থেকে ডেজ, বেশ একটু টাইম লাগে, বাট এটা একদম তোমাকে ফাইনাল কারেকশন করে দেবে। আচ্ছা, আমি বাইকার্বনেট বাফার সিস্টেমটা কেন এত ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমার মনে হয় তোমরা অলরেডি জানো,
যেটা নিয়ে তোমাদের সমস্যা হয়, তোমরা ভাইবা বোর্ডে অনেক সময় বলো যে ইট ইজ অ্যান ওপেন সিস্টেম, আমি এটার জন্য এখানে নিয়ে আসছি। তোমরা বলে থাকো যে এটা ওপেন সিস্টেম, কিন্তু ওপেন সিস্টেম যখন আমরা বলি যে ওপেন সিস্টেম বলতে কি বুঝো, তখন আর তোমরা বলতে পারো না। বলো তো ওপেন সিস্টেম বলতে কি বুঝলো? বাইকার্বন এটা বাফার। কিডনি আর রেসপিরেটরি সিস্টেম বোথ দুইটা দিয়ে মেইনটেইন হয়। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা জানি যে বাফারের সবসময় দুইটা কম্পোনেন্ট থাকবে, তাই না? যারা টু কম্পোনেন্টস, দুইটা কম্পোনেন্ট না হলে সেটা কখনো বাফার হবে না। তাহলে বাফারে যেহেতু দুইটা কম্পোনেন্ট থাকে, এবং আমার এই বাইকার্বনেট পার্ট ইজ রেগুলেটেড বাই কিডনি অ্যান্ড কার্বনিক অ্যাসিড পার্ট বা কার্বন ডাইঅক্সাইড পার্ট ইজ রেগুলেটেড বাই লাংস। এই জন্য আমরা বলে থাকি ইট ইজ অ্যান ওপেন এন্ড সিস্টেম। মানে আমার এই বডির পেসটাকে কন্ট্রোল করার জন্য যে সিস্টেমগুলো ওয়ার্ক করছে একসাথে, তার ভিতরে এই রেসপিরেটরি সিস্টেম এবং কিডনি সিস্টেম, যে দুটো দিয়ে তো আসলে আমি বডি থেকে ইলিমিনেট করে দিতে পারি, তাই না? আমরা বলেছি যে বাফার দিয়ে তো আমি আমার হাইড্রোজেন বলো বা মানে আমার অ্যাসিড বলো বা বেস বলো, কাউকে তো আমি ইলিমিনেট করতে পারবো না। আমি টেম্পোরারিলি টাই আপ করে রাখতে পারবো, টেম্পোরারি টাই আপ করে রাখবো, যাতে আমার এই ব্যালেন্সটা স্ট্যাটিক থাকে, মানে পিএইচটা যেন ওই 7.35 থেকে 7.45 এর ভিতরে থাকে। কিন্তু আলটিমেটলি তো আমাকে এক্সক্রিট করতে গেলে, বডি থেকে একে রিমুভ করতে গেলে আইদার আমার রেসপিরেটরি সিস্টেমের হেল্প নিতে হবে অথবা কিডনি সিস্টেমের হেল্প নিতে হবে, তাই না? তো সেইটা খেয়াল করে দেখো, তাহলে এইটা কিন্তু দুইটা সিস্টেমের মাধ্যমে কাজ করতে পারে, মানে দুইটা কম্পোনেন্ট দুইটা সিস্টেমের মাধ্যমে কাজ করতে পারে, এই জন্য এটাকে ওপেন এন্ড সিস্টেম বলা হয়। ঠিক আছে, আশা করি এরপরে তোমাদের আর ভুল হবে না। বাফার আমাদেরকে কিভাবে টেম্পোরারি প্রোটেকশন দেয়, আমার মনে হয় এই জিনিসটাও আলোচনা হয়ে গেছে। আমরা জানি যে প্রত্যেকটা বাফার মানে বাফার হচ্ছে একটা পেয়ার, যার ভিতরে একটা কি থাকে, একটা উইক অ্যাসিড উইথ ইটস কনজুগেট বেস। তাহলে এই কনজুগেট বেস যেটা, এই বাইকার্বনেট বাফারের কথা নিয়ে আমরা বাইকার্বনেট বাফার নিয়ে আমরা কথা বলছি। তাহলে এই কনজুগেট যখনই তোমার বডিতে বেশি বেশি করে প্রোটন জেনারেটেড হবে, যে কোনো কারণে প্রচুর জেনারেটেড হবে, সেই ফ্রি প্রোটনটা দেখো আলটিমেটলি এসে বাইকার্বনেটের সাথে বাইন্ড করবে, করে সেটা ইট উইল বি কনভার্টেড ইনটু উইক অ্যাসিড। এখন এই উইক অ্যাসিডে কনভার্ট হয়ে গেলে আবার সুবিধা কি, উইক অ্যাসিড মানে সে খুব কুইকলি কিন্তু তার প্রোটনকে ডোনেট করবে না। সাধারণত আমরা স্ট্রং অ্যাসিড বলতে বুঝি কি, স্ট্রং অ্যাসিড মানে যেটা কুইকলি এবং কমপ্লিটলি ডিসোসিয়েট করে। আবার উইক অ্যাসিড বানালে আমার যেটা সুবিধা হবে সেটা হলো যে এটা কুইকলি এবং কমপ্লিটলি ডিসোসিয়েটেড হবে না, খুব স্লোলি ডিসোসিয়েটেড হবে। ইন দা মিন টাইম আমার বডির যে ইলিমিনেশন করার জন্য আদার্স যে সিস্টেম গুলো আছে তারা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এটাই আমার সুবিধা। তাহলে যখন দেখো হাইড্রোজেন আয়ন ইনক্রিজ করলো, কনজুগেট বেস পার্ট এটাকে অ্যাকসেপ্ট করে দিল। আর যদি হাইড্রোজেন আয়ন ডিক্রিজ করে, মানে আমার বডি যদি অ্যালকালোসিসের দিকে যায়, তখন তাহলে কি করবে, এই উইক অ্যাসিড তখন কি করবে, তখন সে প্রোটনটাকে ডোনেট করতে থাকবে। এটাই তো মূল কথা, তাই না? এইভাবেই কিন্তু আমাকে টেম্পোরারি প্রোটেকশন দেয় বাফার। এখন আমাদের ওই যে আগেও বলে আসলাম যে ফ্রি প্রোটনটাই হচ্ছে আমাদের মেইন হেডেক, একে নিয়েই আমাদের চিন্তা ভাবনা। তো যদি ফ্রি প্রোটনটা যদি, এই জন্য কিন্তু আমরা বেসটাকে সবসময় বেস কম্পোনেন্টটাকে অনেক বেশি রাখতে হয়, অ্যাজ বিকজ মাই বডি ইজ নেট অ্যাসিড প্রডিউসার। তাহলে আমার বডি যদি নেট অ্যাসিড প্রডিউসার হয়, ফ্রি প্রোটনটাকে সে তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিবে, নিয়ে এটাকে উইক অ্যাসিডে কনভার্ট করে দিবে। তো এটাকে টেম্পোরারিলি এটা লক করে দিল। আমি একটু বেশি বেশি করে লিখে দিয়ে আসছি, কারণ তোমাদেরকে স্লাইড গুলো দিয়ে দিবো, তখন তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, লাংস এর রোলটা কি আমি গতদিনও তোমাদেরকে দেখিয়েছিলাম, যে যখনই তোমার এই কার্বন ডাই অক্সাইডের প্রোডাকশন বেশি বেশি হবে, কার্বনিক অ্যাসিড আলটিমেটলি এটা ডিসোসিয়েটেড হবে এবং এই প্রোটন ডোনেট করবে, যদিও এটা উইক অ্যাসিড স্টিল এটা প্রোটন ডোনেট করবে। তখন এই প্রোটনের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া বাড়েই হচ্ছে পিএইচ ফল করা। পিএইচ ফল যখনই করবে তখন সাথে সাথে রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হয়ে যাবে, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হলে হাইপারভেন্টিলেশন হবে। আচ্ছা, আর অপোজিটটা হবে যদি তোমার বডিতে এটা কমে যায় আর কি, তাহলে লাংস এইভাবে রোলটা প্লে করবে, যে তোমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেলে হাইপারভেন্টিলেশন হবে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে গেলে হাইপোভেন্টিলেশন হবে, এইভাবে লাংস কাজটা করবে। এখন আবার কিডনি কিভাবে রোল প্লে করতেছে একটু বলতে পারবা কি তোমরা? তোমার অ্যাসিডিফিকেশন অফ ইউরিনের কথা মনে করো তো, কিডনি কিভাবে রোল প্লে করে? আমরা যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল আর ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যে অ্যাসিডিফিকেশন হয়। আচ্ছা, ঠিক আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আসলে অ্যাসিডিফিকেশন ঠিক হয় না। আমি তোমাদেরকে এই জিনিসটা একটু আমি ডাইটারটা রাখছি, তোমরা এই জিনিসটা আমি ডাইটারের পেজ নাম্বার বলে দিব 418
418 মানে 418 আর কি, তোমরা এটাকে একটু দেখে নিও। রিয়েল অ্যাসিডিফিকেশন কিন্তু আসলে লেট ডিস্টাল টিবিউল থেকে শুরু হয়, যখন তোমার প্রোটন পাম্প। হ্যাঁ, এখানে যেটা হয় প্রক্সিমাল কিন্তু কোনো অ্যাসিডিফিকেশন হয় না। প্রক্সিমালে যেটা হয় সেটা যে বাইকার্বনেট বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়। Reabsorption প্রক্সিমাল হয়। কার্বনেট কি বলে যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়। এখানে আবার হাইড্রোজেন আর সিক্রেশন যেটা হয় সেটা কমপ্লিটলি জাস্ট ফর রিঅ্যাবজর্বিং অল দা বাইকার্বনেট। কারণ আমরা জানি যে গ্লোমেরুলার ফিল্ট্রেট আর প্লাজমার ভিতরে কিন্তু কোনো ডিফারেন্স নাই। অনলি ডিফারেন্স ইজ plasma protein is present in the plasma or glomerular filtrate is devoid of plasma protein. glomerular filtrate কোনো প্লাজমা প্রোটিন থাকে না, এই একটা জায়গায় কিন্তু ডিফারেন্স, বাকি সবকিছু কিন্তু সেম। ইভেন পিএইচও সেম, তাই না? তাহলে পিএইচও সেম, মানে ওখানেও তো বাইকার্বনেট আছে, সেগুলোকে যখন আমরা রিঅ্যাবজর্পশন করে আবার ব্যাক করে বডিতে নিয়ে আসি, তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে যে ঘটনাটা ঘটে যে প্রত্যেকটা বাইকার্বনেটকে রিঅ্যাবজর্পশন করানোর জন্য একটা করে হাইড্রোজেন আয়ন সিক্রেশন করতে হয়। ওই জন্য আসলে ওখানে অ্যাসিডিফিকেশন হয় না। ওই হাইড্রোজেনটা যে সিক্রেশন হয় সেটা জাস্ট ফর রিঅ্যাবজর্বিং অল দ্য বাইকার্বনেট। যে বাইকার্বনেটটা আমার বডি থেকে বের হয়ে চলে যাচ্ছিল, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেটে চলে যাওয়া মানে কি, ওটাকে যদি আমি রিঅ্যাবজর্ব করে ব্যাক করে না নিয়ে আসি আমার বডিতে, তাহলে তো আলটিমেটলি ইউরিনের মাধ্যমে বের হয়ে চলে যাবে, তাই না? তাহলে আমার বডি কিডনি কিন্তু দুটাই করতে পারে। কিডনি অ্যাসিডিক ইউরিনও প্রডিউস করতে পারে, বেসিক ইউরিনও প্রডিউস করতে পারে। এটা হচ্ছে মূল কথা, আগে মাথায় মনে রাখো। বাট আমার বডি কি, আমার বডি হচ্ছে নরমালি অ্যাসিড প্রডিউসার, তাই না? তাহলে তো অবশ্যই আমার অ্যাসিডিক ইউরিন প্রডিউস করতে হবে। কোনো কারণে যদি কেউ বেসিক ইউরিন, মানে কারোর ইউরিন যদি অ্যালকালাইন হয়, তাহলে তোমাকে অবশ্যই আন্ডারলাইন প্যাথোলজিক্যাল কন্ডিশন খুঁজতে হবে। দেয়ার মাইট বি সাম আন্ডারলাইন প্যাথোলজিক্যাল কন্ডিশন, আদারওয়াইজ ইউ উইল নেভার প্রডিউস বেসিক ইউরিন। ওকে, কারণ তোমার বডিতে অ্যাসিড প্রডিউসার, তাই অ্যাসিডের হাত থেকে তুমি হাউ হাউ ক্যান ইউ গেট রিড অফ ফ্রম দিস অ্যাসিড? the only way, that is the কিডনি তোমাকে এর হাত থেকে বাঁচানোর জন্য হেল্প করবে, আগায় আসবে। এই অ্যাসিড গুলো, নন ভোলাটাইল সব অ্যাসিড গুলো রিমুভ করবে হচ্ছে কিডনি। সেই জন্য ইউর ইউরিন মাস্ট বি অ্যাসিডিক হতে হবে ইন নর্মাল কন্ডিশন। যদি কখনো কেউ বেসিক ইউরিন প্রডিউস করে, তাহলে তোমার বুঝতে হবে যে দেয়ার ইজ সাম অ্যাবনর্মালিটিস, দেয়ার ইজ সাম ডিসঅর্ডার। ওকে, তাহলে দেখো কিডনি আবার অ্যাসিড বেস ব্যালেন্সকে কন্ট্রোল করে, যে আইদার অ্যাসিডিক অথবা বেসিক ইউরিন প্রডিউস করে। তাহলে এটা তো খুবই স্বাভাবিক, যদি তোমার বডিতে অ্যাসিড বেড়ে যায় তখন তাহলে বেশি বেশি করে অ্যাসিড এক্সক্রিট করবে, তাহলে অ্যাসিডিক ইউরিন এক্সক্রিট করবে। আর যদি তোমার বডিতে বেস বেড়ে যায় তাহলে বেসিক ইউরিন প্রডিউস করবে। কিন্তু আমাদেরকে উই শুড কিপ ইট ইন আওয়ার মাইন্ড দ্যাট আওয়ার বডি ইজ মেড অ্যাসিড প্রডিউসার। তাহলে আমার ইউরিনের পিএইচ কেমন হবে? তোমাদেরকে অনেক সময় ইউরিনের পিএইচ, নর্মাল ইউরিনের পিএইচ কত এটা জিজ্ঞাসা করলে তোমরা আকাশ থেকে বলো, আরে বাবা না, নর্মাল ইউরিন খেয়াল করো, নর্মাল ইউরিন অবশ্যই অ্যাসিডিক হবে, বিকজ আমার বডি অ্যাসিড প্রডিউসার। তাহলে এই অ্যাসিডটা বের হবে কোথা দিয়ে? অবশ্যই আমাকে ইউরিনের মাধ্যমে বের করে দিতে হবে, না হলে তো তোমার কি হবে, অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এখন দেখো কিডনি কিভাবে, কিডনি রেগুলেট ইসিএফ হাইড্রোজেন কনসেন্ট্রেশন, এই তিনটা বেসিক মেকানিজমের মাধ্যমে। এটা আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা গাইটনের পেজ নাম্বার আমি দিয়ে দিয়েছি, বললাম যে পেজ 418, এইটাকে তোমরা দেখে দিবা, এটা সুন্দর করে দেওয়া আছে এবং এখানে অনেক সুন্দর ডিটেইলস দেওয়া আছে। ওই জন্য আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো ওইটা করবা। প্রথম কথা হচ্ছে সেক্রেশন অফ হাইড্রোজেন আয়ন, দেন রিঅ্যাবজর্পশন অফ ফিল্টার্ড বাইকার্বনেট আয়ন। খেয়াল করে দেখো, ফিল্টার্ড বাইকার্বনেট মানে যেটা তোমার ওই গ্লোমেরুলার ফিল্টারিং মেমব্রেন যেটা আছে সেইটা পাস করে গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসাবে ওখানে আসছে। ওটাকে কি বলা হয়? গ্লোমেরুলাসের যে কাপ শেপের যেটা, ওটাকে গ্লোমেরুলাস বলি না আমরা, নেফ্রনের যেটা কাপ, বমাস ক্যাপসুল। হ্যাঁ, তাহলে ওইখানে গ্লোমেরুলার মেমব্রেনতে পাস করে যেখানে আসে জমা হলো সেটা হচ্ছে বমাস ক্যাপসুল, তাই তো? অনেকটা কাপের মতো। তাহলে এই যে ফিল্টার্ড বাইকার্বনেট যেটা ওই কাপ শেপের ওই জায়গাটায় এসে জমা হলো, সেটাকে তো ব্যাক করে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে ফার্স্ট হচ্ছে সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে, এরপরে রিঅ্যাবজর্পশন অফ ফিল্টার্ড বাইকার্বনেট, লাস্ট স্টেজে দিয়ে হচ্ছে প্রোডাকশন অফ নিউ বাইকার্বনেট। এই নিউ বাইকার্বনেট প্রোডাকশন যদি না হতো তাহলে কি সমস্যা হতো বলো তো? আমাদের যে ভোলাটাইল অ্যাসিড গুলা তৈরি হচ্ছে, প্রোডাকশনটা বেড়ে যেত।
নিউ বাইকার্বনেট যদি না প্রোডাকশন হতো তাহলে নেট যেহেতু নেট অ্যাসিড প্রোডাকশন বেশি হয়, যেমন 70 মিলিমোল বেশি থাকে আমাদের, বাকি থাকে ওইটুক ইয়ে করার জন্য নতুন বাইকার্বনেট জেনারেশন হয়। হ্যাঁ, যেটা হচ্ছে যে তোমার এই যে নেট তুমি 70 মিলিমোল, 70 থেকে 70 মানে বলা হয় যে কত থেকে 65 বা 60 টু 100 মিলিমোল, এভারেজ ধরা হয় যে 70 মিলিমোল, কোন কোন বইতে আবার 80 মিলিমোলের কথা বলা আছে। এতটুকু অ্যাসিড প্রতিদিন, নন ভোলাটাইল অ্যাসিড তোমার বডিতে প্রতিদিন জেনারেটেড হচ্ছে, তাহলে সেই অ্যাসিডটুকুকে তো তোমার বাফার করে রাখতে হয়েছিল, তাই না? তোমার বডিতে বাফার করে রাখতে হয়েছিল না এসিএফ এ? সেই বাফার করে রাখার জন্য কি আগে আসছিল? এই যে বাইকার্বনেট। বাইকার্বনেট আগে আসছিল, তাহলে এই যে এই প্রোটন জেনারেট হয়েছে তোমার ব্লাডের ভিতরে, সেটাকে বাফার করার জন্য আগে আসছে কি? বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেটটা কি হয়ে গেছে? কার্বনিক অ্যাসিড হয়ে গেছে, তাই না? তাহলে এই যে তুমি তো বাইকার্বনেট তোমার বডি থেকে কমায় ফেলছো না, ওইটাকে ইয়ে করতে যে, বাফার করতে যে, ওই অ্যাসিডে 70 মিলিমোল অ্যাসিডকে তুমি বাফার করতে যে তোমার বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমায় ফেলছো না? জি ম্যাম। তাহলে তুমি যদি নিউ জেনারেশন না করো তাহলে ওই বাইকার্বনেটটা কিভাবে আবার বডিতে ব্যাক করাবা? এই জন্য যখন তুমি এই হাইড্রোজেন আয়নটাকে বডি থেকে বের করে দিবা, এই অ্যাসিডটাকে বের করে দিবা, এট দ্য সেম টাইম তোমাকে নিউ জেনারেশন অফ বাইকার্বনেট করতে হবে। না করলে তো তোমার বডির ওই যে অ্যালকালাইন রিজার্ভ তুমি মেনটেন করতে পারবা না, বুঝে গেছে? নাহলে তো তুমি শর্টেজ হবে, তোমার তোমার অ্যালকালি রিজার্ভের মানে কম পড়ে যাবে। তো তুমি আবার নতুন যে অ্যাসিড জেনারেট হবে সেটাকে তুমি কিভাবে বাফার করবা? আমাকে তো সব সময়ের জন্য ওই যে বলেছি ওইটা মনে রাখতে হবে, 20:1, তার মানে বাইকার্বনেটের পরিমাণ তো বেশি রাখতে হবে। তাহলে তুমি যদি নিউ জেনারেশন না করো, তুমি তো প্রথমে হাইড্রোজেন প্রক্সিমাল কনভোলেটেড টিবিউলে যে হাইড্রোজেন আয়নটা সিক্রেশন করালা, করায় ওইটা দিয়ে তো তুমি এই যে ফিল্টার্ড বাইকার্বনেটটাকে ডিঅ্যাবজর্পশন করায় নিয়ে আসলা, ওখানে তো তোমার এক্সট্রা তো কোনো তুমি বাইকার্বনেট তৈরি করলা না, যা ছিল তাই নিয়ে আসলা। কিন্তু তোমার তো এক্সট্রা রিজার্ভ কিছু রাখতে হবে, সেই রিজার্ভ তো যে অ্যালকালি রিজার্ভ তোমাকে রাখতে হবে, সেই জন্য তোমাকে এই নিউ বাইকার্বনেট জেনারেট করতে হয়। আচ্ছা দেখো, এখন এই যে এইটা কোথায় কোথায় এই ঘটনাটা ঘটে? এখানে এই গাইডনে অনেক বড় বিশাল লম্বা অনেক লেখা আছে, অত লেখা অত করতে হবে না, জাস্ট মেইন মেইন হেডলাইন, মেইন মেইন জিনিসগুলো আমি তুলে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে এটা কোথায় কোথায় হয় দেখো, অল পার্টস অফ নেফ্রন এক্সেপ্ট ডিসেন্ডিং এন্ড অ্যাসেন্ডিং, সেটা থিন লিম্ব অফ লুপ অফ হেনরি একটু পরে ছবিতে তোমাদেরকে দেখাবো। এখন প্রত্যেকটা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের জন্য একটা করে হাইড্রোজেন আয়ন মাস্ট বি সিক্রেটেড। তোমাদের মনে প্রশ্ন জাগলো না যে কেন এই বাইকার্বনেট অন্যান্য সব এই অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ গ্লুকোজ হাবি জাবি এরা যা ছিল আমার বডির জন্য এসেনশিয়াল, ভিটামিনস, এরা সবাই রিঅ্যাবজর্পশন, এরাও তো সবাই গ্লোমেরুলার ফিল্টারে চলে আসে, এরাও তো আবার রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসে, তো আবার আমার বাইকার্বনেট কে রিঅ্যাবজর্পশন করানোর জন্য আমার আবার হাইড্রোজেন আয়নকে লাগবে কেন? প্রশ্ন জাগলো না মনে? হাইড্রোজেনকে কেন লাগবে? এই বাইকার্বনেট কে রিঅ্যাবজর্পশন করানোর জন্য হাইড্রোজেনের হেল্প কেন লাগবে? প্রোটনকে কেন সিক্রেট করাতে হবে? পড়ো নাই তোমরা? তোমরা অ্যাসিডিফিকেশন অফ ইউরিন পড়লা, এটা পড়ো নাই? এবং দেখো এই 80 থেকে 90% রিঅ্যাবজর্পশন, আই মিন এই বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন, 80 থেকে 90% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন অফার্স ইন প্রক্সিমাল কনভোলেটেড টিবিউল। একটা করে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের জন্য একটা করে হাইড্রোজেন আয়ন সিক্রেশন করাতে হবে। আমি এই যে জাস্ট এটা দেখাইছি, এটা এই ছবিটাও গাইটান থেকে নেওয়া, যে গাইটান আমি পেজ 416 এটা দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে, তোমরা এটা দেখে নিবা। তাহলে দেখো আমি প্রত্যেকদিন আমার বডিতে এত মিলি ইকুইভ্যালেন্ট মিলিমোল একই জিনিস, এটা এটা গুণ গুণ করে বের করা হয়েছে। এটা হলো যে তোমার প্রত্যেকদিন আমার বডির প্রত্যেকদিন জিএফআর যতটুকু সেই অনুযায়ী পার ডে যতটুকু জিএফআর সেই অনুযায়ী প্রত্যেকদিন তোমার তাহলে এতটুকু পরিমাণ বাইকার্বনেট এই গ্লোমেরুলার ফিল্টারে আসতেছে, তার ভিতরে কত পার্সেন্ট কোথা থেকে কিভাবে রিঅ্যাবজর্পশন হয়ে আবার বডিতে ব্যাক করে সেটা দেখানো হয়েছে। ওকে, জাস্ট এটা এক নজর শুধু দেখে রাখো যে এই সমস্ত জায়গা থেকে আবার বাইকার্বনেট, তার ভিতরে আমরা প্রক্সিমাল কনভোলেটেড টিবিউলে কিন্তু ম্যাক্সিমামটা আমি অলরেডি তোমাদেরকে বলে আসছি যে 80 থেকে 90% আমার বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়ে যাবে প্রক্সিমাল কনভোলেটেড টিবিউলে। কিভাবে ঘটনাটা ঘটে এবার দেখো, আমাদের ওই যে সোডিয়াম আর গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, এটার কথা মনে আছে তোমাদের? সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট কোথায় কাজ করে? জিআইটি তে। গ্যাস্ট্রিক ট্র্যাক্টে, তাই না? এই তোমরা অন্যরা কোনো রেসপন্স করো না কেন? তোমরা কি কিছুই বুঝো না? এটা দিয়ে কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে যে তোমরা কিছু পড়ো না, তোমরা কিছু বুঝো না, অথবা তোমরা কেউ ক্লাসেও নাই।
তাই কি? তোমরা কি ক্লাসে আসছো? অন্তত ক্লাসে আসছো? আচ্ছা, ক্লাসে যে আছো এটা বোঝানোর জন্য তোমাদের একটু রেসপন্স করা উচিত, একটু গলা টলা শাউট করে পড়া উচিত, ম্যাডাম আমি আছি। তা না হলে কেমনি বুঝবো? তোমরা তো কোনো রেসপন্স করো না, দেখে মনে হয় যে ক্লাস একজন দুইজনই করে। আচ্ছা, এইটা একটু সরাই দে, আমি এটা দেখতে পাচ্ছি। এটা কোথায় সরাবো? আচ্ছা, এখানে সরাই রাখলাম। ওকে, নিচে রেখে দিচ্ছি। আচ্ছা, ভালো হয়েছে। এখন দেখো ঘটনা, এটাও একটা অ্যানাদার এক্সাম্পল অফ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটার সাথে সেই তোমার সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের একটা বিশাল মিল আছে। এইটাও কিন্তু একটা, এটা হচ্ছে, ওইটা ছিল কো ট্রান্সপোর্ট। কো মানে কি? কো মানে জানো? কো ওয়ার্কার, সহযোগী। আর এটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। বাট এখানেও কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টই হয়। এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে আমরা জানি, কতদিনই আমরা আলাপ করলাম না গত ক্লাসে, যে আমার বডির আমরা যখন রেস্টিং কন্ডিশনেও থাকি তখন আমার বডির যে বিএমআর, যেটাকে আমরা বলে থাকি ব্যাজাল মেটাবলিক রেট বা রেস্টিং মেটাবলিক রেট, তার যে এনার্জি এক্সপেন্ডিচারের বেশিরভাগ more than 55% energy expenditure was done by this sodium potassium pump, তাই না? এই সোডিয়াম পটাশিয়াম পাম্প, তুমি কাজ করো না করো, কথা বলো না বলো, হাঁটো না হাঁটো, ও চলতেই থাকবে। তাহলে তোমার এটা কি? এটা হচ্ছে আমার টিবিউলার লুমেন, আর এটা হচ্ছে আমার এই লুমিনাল সেল, টিবিউলার সেল। এই সেলের এই ব্যাজোল্যাটারাল মেমব্রেনে তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্প ইজ কন্টিনিউয়াসলি গোয়িং অন। তাহলে কি হবে? এইখানে 3টা সোডিয়াম বের করে, এটা তোমরা জানো। তাহলে এইখানে সোডিয়ামের একটা ভ্যাকেন্সি, সোডিয়াম তো এখানে এই যে টিবিউলার লুমেন দিয়ে এখানে তো আসলে এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার, তাহলে এখানে সোডিয়াম আছে। সোডিয়াম তো এখানে ঢুকতে চাইবে, কিন্তু এই যে সোডিয়াম আর হাইড্রোজেন, এটা এক্সচেঞ্জার প্রোটিন বলে, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার প্রোটিন। এটা তো একটা প্রোটিন, তোমরা তো জানো, তাই না? এটা একটা ট্রান্সপোর্ট প্রোটিন। তাহলে এই ট্রান্সপোর্ট প্রোটিন এর ব্যাপারে বৈশিষ্ট্য কি? যে এই সোডিয়াম এসে লাগতে হবে, এদিক থেকে আবার একটা হাইড্রোজেন লাগতে হবে, তাহলে এ মুভ করবে, না হলে করবে না। ওই যে মনে আছে যে আমাদের সোডিয়াম আর গ্লুকোজ কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হয়েছিল, যে সোডিয়ামের কি হয়, সোডিয়ামের হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন হয়, আর গ্লুকোজের কি হয়, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। আসলে এইটা ছিল প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মেইন এনার্জি এক্সপেন্ডিচারটা এখানে হয়ে গেছে। এই যে ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, সেটার জন্য সোডিয়াম এখানে ঢুকবে এবং এইটার এনার্জিতে এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে। এটা তো তোমরা বুঝছো, তাই না? এটা একটা সেকেন্ডারি, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ অ্যান এক্সাম্পল অফ কাউন্টার ট্রান্সপোর্ট। আর কো ট্রান্সপোর্টের এক্সাম্পল যদি আমি চাই, তাহলে কোনটা বলবা? কো ট্রান্সপোর্ট, সোডিয়াম গ্লুকোজ সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, তাই না? সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। আর এই যে সোডিয়াম হাইড্রোজেন, এটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। দেখছো, একটা ভিতরে আসতেছে আর একটা বের হচ্ছে। এখন তোমরা খেয়াল করে দেখো যে এই যে হাইড্রোজেনটা বের হলো, হয়ে কি হলো? আমরা তো জানি যে আমরা ইসিএফ এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম। তারপরে তার সাথে থাকে, তার সাথে সাথে সবসময় চলে কি? ক্লোরাইড, তাই না? নেগেটিভলি চার্জ। আমরা জানি যে আমার বডি ফ্লুইডকে বা যে কোনো বডি কম্পার্টমেন্টকে সবসময় ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখতে হবে। তাহলে সোডিয়ামের সাথে ক্লোরাইড। নেক্সট আরো যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বাইকার্বনেট। তাহলে সোডিয়াম এবং বাইকার্বনেট তোমার টিবিউলার লুমেনে যখন আসলো, সোডিয়াম বাইকার্বনেট দুইটা আলাদা হয়ে গেল। একটা পজিটিভলি চার্জ আর একটা হচ্ছে ক্যাটায়ন, একটা অ্যানায়ন। এখন এই সোডিয়াম তো এইভাবে করে ঢুকে আসলো, আর হাইড্রোজেন বের হয়ে এসে কি করলো? এই বাইকার্বনেটের সাথে লেগে দেখো কার্বনিক অ্যাসিডে কনভার্ট হলো। তোমাদের মনে প্রশ্ন জাগেনি যে এই এই বাইকার্বনেট ডিরেক্টলি এখান থেকে অ্যাবজর্পশন না হয়ে আবার হাইড্রোজেন এসে এটাকে আবার এই কার্বনিক অ্যাসিড আবার ডিসোসিয়েটেড হয়ে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার কনভার্ট হতে হলো? কেন এই ঘটনাগুলো ঘটলো? ম্যাম ওটা তো চার্জ পার্টিকেল, ওটা লিপিড সলিবল না, ইয়ে হতে পারবে না, কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হতে হবে। আচ্ছা, আর না, চার্জ পার্টিকেল আসতে পারে, চার্জ পার্টিকেলও আমার এই লিপিড বাইরে আসতে পারে, বাট হ্যাঁ, চ্যানেলও নাই কোনো। না, এটা হচ্ছে ইমপারমেবল। এই যে এইটার জন্য টিবিউলার সেলে তোমরা এইটা গাইডলাইনে দেখো সুন্দর করে লেখা আছে, এটা হচ্ছে ইমপারমেবল। এটার জন্য হলো এই বাইকার্বনেটটা এই সেল মেমব্রেনের জন্য এই সাইডে ইমপারমেবল। ইমপারমেবল হওয়ার কারণেই এই একটা করে প্রোটনকে এইখানে আসতে হয়, এই প্রোটন এসে এটার সাথে লেগে কার্বন ডাই অক্সাইড হয়ে দেখো, বা এখানে ভিতরে আসার পর কিন্তু আবার এই ঘটনা ঘটে এই যে দেখো এখন কিন্তু বাইকার্বনেট হয়ে, এখন তো বাইকার্বনেটটা যে ডিফিউশনের মাধ্যমে বের হয়ে আসলো, বিকজ এই সাইডের মেমব্রেনটা হচ্ছে ওর জন্য পারমিয়েবল, বাট এই সাইডের মেমব্রেনটা ওর জন্য ইমপারমিয়েবল। বুঝে গেছে? বুঝতে পেরেছো তোমরা ঘটনাটা?
এই যে Yes, আমাদের ma'am. এই যে জি ম্যাম। লুমেনের এই যে টিবিউলার যে সেল থাকে সেটার যে লুমিনাল সারফেস, এই লুমিনাল সারফেসে এই বাইকার্বনেটটা ইমপারমিয়েবল। বাট এটা কি, এটা হচ্ছে রেনাল ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এইখানে আবার সে পারমিয়েবল। তাহলে এই যে একটা করে হাইড্রোজেন আয়ন সেক্রেশন হলো, সে যে কিন্তু এটাকে আসলে কার্বনিক অ্যাসিড মানে আসলে কার্বন ডাইঅক্সাইড বানালো, কার্বন ডাইঅক্সাইড বানায় ভিতরে নিয়ে এসে আবার ডিসোসিয়েট করে, কিন্তু এই যে তার মানে একটা করে হাইড্রোজেন আয়ন এখানে হলো যে তোমার টিবিউলার লুমেনে সিক্রেটেড হবে, তার পরিবর্তে একটা করে বাইকার্বনেট দেখো তোমার কোথায় যে জমা হচ্ছে, এই যে মানে প্লাজমাতে যে জমা হচ্ছে। যেন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর প্লাজমার ভিতরে ডিফারেন্স কি? একটা হচ্ছে যে ব্লাড ভাস্কুলার সিস্টেমের ভিতরে থাকে প্লাজমা, তার বাইরেই থাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তো ওখান থেকে ওরা ফ্রিলি যাওয়া আসা করতে পারে। আলটিমেটলি তোমার এই টিবিউলার লুমেনে যত বাইকার্বনেট ছিল সবগুলোকে এইভাবে করে করে একটা করে করে প্রোটন এখানে আসবে, একে নিয়ে নিয়ে তারপরে সবগুলোকে রিঅ্যাবজর্পশন করায় আলটিমেটলি ব্লাডে ব্যাক করায় নিয়ে আসবে। বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করে দেখো এখন এই যে হাইড্রোজেন আয়ন যেটা তুমি সিক্রেট করলা, এটা কি তোমার এই ইউরিন অ্যাসিডিফিকেশনে কোনো রোল প্লে করবে? না ম্যাম, তেমন একটা। না, ইউরিন অ্যাসিডিফিকেশনে কোনো রোল প্লে করবে না, বাট এই যে সমস্ত বাইকার্বনেট গুলোকে তো সে ব্যাক করায় নিয়ে আসলো। এখন খেয়াল করে দেখো, তুমি যখন তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেটেড আর তোমার প্লাজমার পিএইচ কত, গ্লোমেরুলার ফিল্ট্রেটেড পিএইচ কত আর প্লাজমার 7.4। দুইটারই কিন্তু 7.4। তাহলে আলটিমেটলি প্রক্সিমাল কনভলিউটেড টিবিল দিয়ে পাস করার সময় মোর দ্যান 85% যদি এই বাইকার্বনেটকে সে রিঅ্যাবজর্পশন করে ব্যাক করায় নিয়ে আসে, তাহলে বাইকার্বনেট কমতে থাকা মানে কি আস্তে আস্তে কি করলো, পিএইচ তো ড্রপ করতে থাকবে, তাই না? কারণ ওই ফ্লুইডে তো কোনো আর বাইকার্বনেট থাকলো না, ঠিক কি না? এই যে দেখো, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল থেকে আর্লি ডিস্টাল টিবিউল হাইড্রোজেন আয়ন এইভাবে করে সিক্রেটেড হতে থাকবে কাউন্টার ট্রান্সপোর্টেড। এইটার মাধ্যমে কি হবে, সমস্ত ফিল্টার বাইকার্বন গুলো কমপ্লিটলি রিঅবজর্ব হবে। এইটার জন্য কিন্তু তোমার এই যে 7.4 ছিল পিএইচ, সেটা আস্তে আস্তে 6.8 এর দিকে যাবে, কারণ ওখানে তো কোনো বাইকার্বনেট নাই আর। বুঝা গেছে? সব বাইকার্বনেট গুলো আলটিমেটলি ব্লাডে নিয়ে চলে আসবে। বুঝছো তোমরা এটা ঘটনাটা? Yes, ma'am. Yes, ma'am. তার মানে এইখানে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে যে হাইড্রোজেন আয়নটা সিক্রেশন হয়, তার মেইন কাজ হচ্ছে বাইকার্বনেটকে রিঅ্যাবজর্পশন করে ব্লাডে ব্যাক করে নিয়ে আসা। এবং এই যে বাইকার্বনেট সব নিয়ে চলে আসলো, গ্লোমেরুলার ফিল্টার যখন প্রথমে ছিল ওটার ভিতরে তো বাইকার্বনেট ছিল, এখন তো বাইকার্বনেট নাই, তাহলে বাইকার্বনেট যত কমতে থাকবে তত তো পিএইচ ফল করতে থাকবে, তাই না? এই কারণে তোমার এখানে আস্তে আস্তে হচ্ছে পিএইচ ফল করতে থাকে, ইউরিনের পিএইচ 7.4 থেকে আস্তে 6. এরপরে আরো ফল করতে থাকবে যখন ট্রু হচ্ছে যে হাইড্রোজেন বা প্রোটন সিক্রেশন শুরু হবে। আচ্ছা, এবার এটা দেখো, সবসময় এই যে এই জিনিসটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে, যে আমাদের হাইড্রোজেন আয়ন সিক্রেশন কাপলড উইথ রিঅবজর্পশন অফ বাইকার্বনেট। এটা কোথায়? এটা হচ্ছে যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে যতগুলো হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে তার মেইন উদ্দেশ্যই হবে হচ্ছে যে ও যে আসলে এটাকে কার্বনিক অ্যাসিড বানায়, কার্বন ডাইঅক্সাইড বানায়, এটাকে রিঅবজর্পশন করে ব্লাডে ব্যাক করে নিয়ে আসে। তাহলে প্রোডাকশন অফ নিউ বাইকার্বনেটে আসলে এবার প্রোডাকশন অফ নিউ বাইকার্বনেট কিভাবে হবে? এখানেই হচ্ছে দেয়ার ইজ নেট গেইন অফ বাইকার্বনেট। এখানে কিন্তু আমি আসলে বাইকার্বনেটটা গেইন করবো, ওখানে তো আমি কোনো বাইকার্বনেট গেইন করি নাই, কোনো হাইড্রোজেন কে আমি আসলে লসও করি নাই, কোনো বাইকার্বনেটও গেইন করি নাই। যে প্রোটনটা আমি পাঠাইছিলাম ওকে পাঠাই দিয়ে আমি আরেকটাকে পিক করে নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে আসলে আমি একটা দূত হিসেবে পাঠাইছিলাম যে যা বেটা তুই ওরে ধরে নিয়ে আয়, ওখানে ওকে যা ধরে ধরে নিয়ে আসছে। এখন এই বাইকার্বনেটটা আমার দরকার, আমার বডিতে আমার প্লাজমাতে যতটুকু বাইকার্বনেট, আমি যদি ওটাকে গ্লোমেরুলার ফিল্টারের ভিতরে ওইভাবে রেখে দিতাম তাহলে কি হতো, ওই ইউরিনের সাথে বের হতে চলে যাইতো, তাহলে তো আমার বাইকার্বনেট কন্টিনিউয়াস লস হতে থাকতো। সেটা তো আমার হতে দেওয়া যাবে না। আমার যা বাইকার্বনেট ব্লাডে আছে তো আমার বডির জন্য এসেনশিয়াল, ওটাকে আমার তাড়াতাড়ি ব্যাক করে নিয়ে আসতে হবে। ওই জন্য আমি এখানে হাইড্রোজেন আয়নকে পাঠালাম, বেটা তুই তাড়াতাড়ি যা ওরে ধরে নিয়ে আয়, তো ও যে ওরে কাম ধরে টেনে নিয়ে চলে আসলো। তো আমার তো আসলে কোনো নেট গেইন হলো না। নেট গেইন হবে আমার এই নিউ প্রোডাকশন করতে হবে, নেট গেইন করাতে গেলে আমি নিউ প্রোডাকশন করতে হবে। তাহলে আমি নিউ জেনারেশন অফ বাইকার্বনেট এখানে কিসের জন্য হবে? এই যে আমি আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখলাম যে আমি এই যে প্রথমে আমার যে সমস্ত নন ভোলাটাইল অ্যাসিড গুলো প্রথমে প্রডিউস হয়েছিল, ওই গতদিনও বলেছি যে তোমার নন ভোলাটাইল অ্যাসিড প্রডিউস হয়েছে মনে করো তোমার বডির এনি 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 হয়, যে কোনো জায়গায় হতে পারে, সেটা তোমার হাতে হতে পারে, পায়ে হতে পারে, তোমার বডির যে কোনো জায়গায় হতে পারে, সেইখানে তৈরি হইলো। এখন ওকে তো কিডনি পর্যন্ত নিয়ে যাইতে হবে, তাই কিডনি পর্যন্ত নিয়ে যেতে হলে তোরে বাফারিং
তাহলে বাফারিং যদি করে তাহলে তো এই বাইকার্বনেট তুমি স্টপ করে বাফারিং করলা না, তাহলে তো তোমার বাইকার্বনেটটা কমায় ফেলাইছো। এখন কি নতুন করে যদি তুমি নিউ জেনারেশন না করো তাহলে তো তুমি ওই যে 20:1 রাখতে পারবা না। এটা কি বোঝা গেছে? Yes, ma'am. হ্যাঁ, এই সময় যেটা হবে, এই সময় তুমি বডি থেকে এই প্রোটনটাকে বের করে দিবা। এই নিউ জেনারেশন অফ বাইকার্বনেট, একটু পরে তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি, এই নিউ জেনারেশন অফ বাইকার্বনেট যখন হবে তখন কিন্তু আসলে তুমি প্রোটনটা বডি থেকে বাইর করে দিবে। ওরে এবার কাম ধরে বাইর করে দিলা। আগের ছবিটা মনে রাখো, যখন ওরে বাইর করেছিলা কিসের জন্য? ওরে তুমি বডি থেকে বাইর করেছিলা টিবিউলার ফ্লুইডে দিছিলা, কিন্তু ও যায় তো ওকে বাইকার্বনেটকে পাকড়াও করে নিয়ে আসার জন্য। বাট এইবারও সত্যি সত্যি বাইর হয়ে যাবে, এবার সে বডি থেকে বের হয়ে যাবে। কিন্তু তুমি যদি ফ্রি প্রোটন রেখে দাও তাহলে খেয়াল করে দেখো তোমার ওই টিবিউলার মানে ইউরিনের, তো আমরা জানি একটা লিমিটিং পিএইচ আছে 4.5, তাই না? প্রোটনকে যদি তুমি ফ্রি অবস্থায় রেখে দাও তাহলে অত দ্রুত তোমার ওই ইয়ে করে দিবে, পিএইচটা অনেক কমায় দিবে, তাহলে তোমার লিমিটিং পিএইচে চলে যাবে, তুমি আর প্রোটন রিলিজ করতে পারবে না। এই জন্য ওকেও আবার বাফার করতে হয়। সেই বাফার করার জন্য কারা আগে আসে? ওইখানে তোমার ফসফেট বাফার এবং অ্যামোনিয়া বাফার আগে আসে। তোমরা পড়ছো না যে বডির জি কোন ম্যাম। কোন বাফার কোথায় কাজ করে? তার ভিতরে পড়ছো না যে ইউরিনারি বাফার হচ্ছে ফসফেট, মোস্ট ইম্পর্টেন্ট ইউরিনারি বাফার হচ্ছে ফসফেট বাফার এন্ড অ্যামোনিয়া বাফার। এই যে এখন তোমরা দেখতে পাবা যে ওরা কিভাবে কাজ করে। ওকে, তাহলে এখানে যে এই ফসফেট এবং অ্যামোনিয়া বাফাররা ইনভলভ। কেন ইনভলভ? বিকজ এই যে তুমি যে প্রোটন এই পাম্প ধরে ধরে এখন দেখবা যে প্রোটন পাম্পের মাধ্যমে তুমি ওকে জোর করে করে ধাক্কা মেরে মেরে বের করে দিবা। তো ধাক্কা মেরে বাইর করলা, বাইর করে ও তো তোমার বডির জন্য হার্মফুল, ও তো দ্রুত যে ওই ফ্লুইডের পিএইচ একদম ড্রপ করাই দিতে সাডেন। তাহলে কাউকে দিয়ে ওকে বাফার করাতে হবে। সেই বাফার করার জন্য কারা আসবে? তার এই ফসফেট আর এই যে এবং এই যে ঘটনাগুলো সাধারণত লেট ডিস্টাল টিবিউল, কালেক্টিং টিবিউল এখানে হয়, এবং এটা হচ্ছে এটিপি ড্রিভেন প্রোটন পাম্প, এইখানে হচ্ছে তোমার প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হয়। আর ওইখানে যেটা হাইড্রোজেন সিক্রেশনটা হয়েছিল ওটা কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হয়েছিল, এটা ভুলো না কিন্তু। ওইটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা কিন্তু তোমার প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হবে। আচ্ছা, যদিও এইখানে এই ছবিটা ভুল আছে, এটা কিন্তু আসলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হয়, এই ছবিটা ভুল আছে। যদিও এখানে এইভাবে আসে, এই যে সোডিয়াম, এটা হচ্ছে মোনো হাইড্রোজেন ফসফেট, আসলে এখানে থাকে হচ্ছে দুইটা সোডিয়াম থাকে, এটা ডিসোসিয়েটেড হয়ে যায়, একটা সোডিয়াম এখানে চলে আসে, কিন্তু এই হাইড্রোজেন যেটা সিক্রেশন হয় এটা কিন্তু এটা এইভাবে হয় না। এটা হচ্ছে তোমার প্রোটন পাম্পের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি হয়। এটা আমি পরের ছবিতে দেখাচ্ছি, এই ছবিটা যদিও এখানে ভুল আছে, কিন্তু এই ছবিটা আসলে খুব ভুল আছে, এটা কিন্তু একা একা হবে, একা একা সে প্রোটন পাম্পের মাধ্যমে এখানে সিক্রেটেড হবে হয়ে, এই যে দেখো এখানে একটা কি থাকলো, এই যে একটা নেগেটিভ চার্জ থাকলো আর এ তো পজিটিভ চার্জ, তাহলে এই যে এটার সাথে লাগবে, লেগে আলটিমেটলি তোমার ইউরিনের সাথে এই যে এইটা বের হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট হিসেবে বের হয়ে যাবে। ডাইহাইড্রোজেন, এটা ছিল মোনোহাইড্রোজেন ফসফেট, এটা তখন হয়ে গেল ডাইহাইড্রোজেন ফসফেট। ওকে, বোঝা গেছে? এটা ডাইহাইড্রোজেন ফসফেট হিসেবে বের হয়ে যাবে। আর এইখানে যখন এই যে দেখো এইখানে কিন্তু আলাদাভাবে, এখানে মনে আছে একটু আগে তোমাদেরকে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে কি ঘটনা দেখাইছিলাম, যে এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, সেই কার্বন ডাই অক্সাইডটা এখানে আসলো, এসে এখানে ওয়াটারের সাথে মিলে আবার এই কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট হয়ে বের হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু কমপ্লিটলি নিউ বাইকার্বনেট তৈরি হচ্ছে। খেয়াল করে দেখো এখানে কিন্তু কমপ্লিটলি নতুন ভাবে এখানে বাইকার্বনেট যে তৈরি হলো, এবং এই যে হাইড্রোজেন এইটাকে ও কাম ধরে এখানে বের করে দিল, এই যে কার দ্বারা বাফার্ড হলো, এই ফসফেট বাফার দিয়ে বাফার্ড হয়ে গেল। ওকে, বুঝে গেছে? এইখানে কিন্তু নিউ বাইকার্বনেট তৈরি হলো। এই জায়গাটা ক্লিয়ার কিনা? এইখানকার ছবিটা ঠিক আছে? এইখানকার ছবিটা ঠিক আছে? এই যে এটা হচ্ছে যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এই ঘটনাটা ঘটে। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হাইড্রোজেনটাকে এই যে প্রোটন পাম্প ড্রিভেন এটিপিএস দিয়ে এটাকে বের করে দেয়, এসে এই যে আর তোমার বডিতে এই যে সেল ভিতরে অ্যামোনিয়া তৈরি হয়, আমরা জানি বিভিন্ন জায়গায় অ্যামোনিয়া যে তৈরি হয়, বা আবার এই টিবিউলার লুমের অতি কিছুটা অ্যামোনিয়া থাকে। তাহলে এই অ্যামোনিয়ার সাথে কিছু ফ্রি অ্যামোনিয়া তো থাকে, সেই অ্যামোনিয়ার সাথে যখন এসে এই প্রোটনটা লাগবে, লেগে অ্যামোনিয়াম হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়াম হয়ে গেলে এটা পজিটিভ চার্জ, আর আমার কিছু ক্লোরাইড তো আছেই, সিএফ এ তো ক্লোরাইড আছেই, তাহলে সেই ক্লোরাইডের সাথে মিলে আলটিমেটলি অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে বের হয়ে যাবে। মানে এই প্রোটনটাকে কখনোই আমাকে ফ্রি রাখতে দেওয়া যাবে না, কোনো না কোনো ভাবে তাকে বাফার করতে হবে। সেই বাফারটাই করবে কে? এসে এই অ্যামোনিয়া বাফার এসে। বুঝতে পেরেছো এবার যে কেন আমরা বলে থাকি যে ফসফেট এবং অ্যামোনিয়া বাফারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইউরিনারি বাফার। এবং দেখো একই সাথে এই যে নিউ জেনারেশন অফ বাইকার্বনেট হয়ে গেল, এবং এই বাইকার্বনেটটা তো এই যে ডিফিউশনের মাধ্যমে, তোমরা যেটা বললা যে এটা
ট্রান্সপোর্টার না, এটা ট্রান্সপোর্টার তো লাগবে না, এটা ডিফিউশনের মাধ্যমে চলে আসবে, বিকজ এই পাশটা তার জন্য পারমিয়েবল, বাট এই পাশটা পারমিয়েবল না। আচ্ছা, নিউ জেনারেশনের বাইক, হ্যাঁ বলো। ম্যাম এইখানে ওই যে কার্বন ডাই অক্সাইডটা, ওইটা কি রেনাল ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে আমাদের এই সেলের ভিতরে ঢুকছে? হ্যাঁ, বা তোমার সেলেও তো জেনারেট হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তোমার বডি তো কন্টিনিউয়াসলি কার্বন ডাই অক্সাইড, কালকে সেদিনই তো বললাম যে তোমার বডির মেটাবলিক এর প্রোডাক্ট হিসেবে তো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এছাড়া তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডেও তো কার্বন ডাই অক্সাইড আছে, ডিজলভ কিছু কার্বন ডাই অক্সাইড আছে না, সেটাও আসতে পারে, অথবা তোমার সেলের ভিতরে দেখো দুইটাই দেখাইছে যে আইদার এখান থেকে আসবে অথবা তোমার সেলের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে তারা মিলেও তো তোমার এই বাইকার্বনেট, এইখানে তোমার নিউ জেনারেশন অফ বাইকার্বনেট হচ্ছে। ওকে, যে রেড দিয়ে দেখানো হয়েছে। আর এই যে এই এটিপি ড্রাইভেন প্রোটন পাম্প দিয়ে এই হাইড্রোজেনটা হচ্ছে তোমার এখানে সিক্রেটেড হবে, সিক্রেটেড হলে এই যে অ্যামোনিয়া আসবে, অ্যামোনিয়ার সাথে মিলে অ্যামোনিয়াম হয়ে গেল, ক্লোরাইডের সাথে মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে। তার মানে তুমি আসলে তোমার ইউরিনে যেটা পাও সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে পাও, তাই না, অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে পাও। আর আরেকটা যেটা আমরা পাই এই যে এইটা পাই, সেটা হচ্ছে যে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এটা এই ছবিটাই আমি আরো একবার তোমাদেরকে দেখিয়েছি, এই ছবিটা আসলে এই ছবিটা রিসেন্টলি দিয়েছি, আর এই ছবিটা হচ্ছে আমি আগে দিয়েছিলাম, আমার কাছে এই ছবিটা অনেক সুন্দর লাগে দেখতে, তাই এটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই দেখো যে নিউ জেনারেশন, এবং তোমরা সবসময় নিউ জেনারেশন অফ বাইকার্বনেটের সময় মনে রাখবা যে হাইড্রোজেন যেটা সিক্রেশন হয় সেটা কিন্তু কখনোই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হবে না, অবশ্যই এটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, প্রোটন পাম্প ড্রিভেন এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এই হাইড্রোজেনটা সিক্রেশন হবে। কারণ এটা তো তৈরি হলো সেলের ভিতরে, সেলের ভিতরে যখন তৈরি হলো ওটাকে ধাক্কা মেরে বের করে দিতে হবে, বিকজ এই হাইড্রোজেন গুলো আমার বডির জন্য যে এক্সট্রা হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে রিমুভ করে দেওয়া মানেই আমার ওই যে বডিতে যে হাইড্রোজেন তো এর আগে তৈরি হয়েছিল, যে প্রোটন গুলো তৈরি হয়েছিল ওইগুলোকে বের করে দেওয়া। মানে কি, এর ইনস্টেডে তুমি একটা করে যে বাইকার্বনেট তৈরি করলা, এই বাইকার্বনেট দিয়ে কিন্তু ওরা আসলে তোমার বডিতে এতক্ষণ বাফার্ড হয়েছিল। ওকে, তাহলে এই বাইকার্বনেট তৈরি করে তুমি সেইগুলোকে ওইগুলোকে আবার ব্লাডে ব্যাক করাই নিয়ে গেলাম। আমি জানি না তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। প্লাস কেন আমাকে এই ফ্রি প্রোটনটাকে বাফার করতে হয় এটাও আমার মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? তুমি যদি এই ফ্রি রেখে দিতা তাহলে তোমার পিএইচ খুব দ্রুত ফল করে যেত, খুব তাড়াতাড়ি লিমিটিং প্রোটন পাম্প অফ হয়ে যেত, প্রোটন পাম্প অফ হয়ে যেত। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমি এই ছবিটা আরো একবার দেখাইছি যে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে যে ঘটনাটা ঘটে সেটা দিয়ে দেখো, এই যে হাইড্রোজেন যেটা তুমি দাও, এই হাইড্রোজেনটা যে কিন্তু একে ব্যাক করে নিয়ে আসে, এই হাইড্রোজেন কিন্তু সে নিজে এখান দিয়ে বের হয়ে যায় না ডিরেক্টলি, কিন্তু পরবর্তীতে তুমি নিউ জেনারেশন অফ বাইকার্বনেট যখন করো তখন এই হাইড্রোজেনটা কিন্তু তোমার বডি থেকে রিমুভ হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় আগের ছবিতেও তুমি এটা বুঝতে পারছো, এই যে হাইড্রোজেনটা আমি দিলাম এ কিন্তু এটার সাথে মিলে আলটিমেটলি এটা কিন্তু আমার ইউরিনের মাধ্যমে বের হয়ে গেল, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এইটার কথা চিন্তা করো, এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে তুমি যে হাইড্রোজেন আয়নটা সিক্রেশন করছিলা ও কিন্তু পুরাটাই কি কাজ করছিল, ও কিন্তু এই বাইকার্বনেটটাকে রিঅ্যাবজর্পশন করার পিছনে তার সব শক্তি সামর্থ্য সবই ব্যয় করলো একে রিঅ্যাবজর্পশন। তার মানে একে আমি আসলে পাঠালাম একে ধরে নিয়ে আসার জন্য, একে অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য, আর এইবার একে আমি একদম ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিলাম আমার বডি থেকে, বললাম যে ভাই তুই অনেক বেশি ছিলে আমার বডিতে, এবার ভাগ। এই জন্য এটাকে বলা হয় রিকভারি অফ বাইকার্বনেট বা রিক্লামেশন অফ বাইকার্বনেট, আর এটা হচ্ছে রিজেনারেশন অফ বাইকার্বনেট বা নিউ জেনারেশন অফ বাইকার্বনেট। রিকভারি মানে আমার যে জিনিসটা সেটাই আমি ব্যাক করে নিলাম, এটা তো আমার বডির জিনিস ছিল, আমি ব্যাক করে নিয়ে আসলাম, তাই না, রিক্লেম করলাম, আর এটা আমি নতুন ভাবে জেনারেট করলাম। এই যে ফ্রি হাইড্রোজেন আয়নের ফেট ভাগ্যে কি ঘটনা ঘটে দেখো, এটা এই অংশটা আমি জ্ঞানন থেকে নিয়েছি। এটা হলো যে আমি এটা তোমরা যারা পরে পোস্ট গ্রাড করবা তখন দেখবা যে এটা খুব এমসিকিউতে আসে, পোস্ট গ্রাড যে কোনো এক্সামের এমসিকিউতে খুবই আসে যে কি কি ঘটনা ঘটে। এবং পোস্ট গ্রাড এক্সামে আমি বলে দিই তোমাদের ফিজিওলজিতে পরবর্তীতে যে দেখবা যে ফিজিওলজির ওই যে গাইডার একটা বই, গাইডার সুন্দর করে গুছায় লেখা এবং ইলাবোরেটলি লেখা, গল্পের বইয়ের মতো লাগে আমার কাছে। জ্ঞানং থেকে আসে বেশি। জ্ঞানন, হ্যাঁ জ্ঞানন থেকে, জ্ঞানন যে রিভিউ, জ্ঞাননটা রিভিউ, তো এই কোশ্চেনটা খুব আসে, তো তখন আমি এই জিনিসটা দিয়েছিলাম যে কি কি ফেট, এই ফ্রি প্রোটনটার কি কি ভাগ্যে কি কি ঘটে। একটা হলো প্রথমে সে বাইকার্বনেটের সাথে যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে যে ঘটনাটা ঘটলো, সে বাইকার্বনেটের সাথে যে লেগে কিন্তু দেখো কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তৈরি করলো, তাই না, এই কার্বন ডাইঅক্সাইডকে তুমি ব্যাক করে নিয়ে আসলো তোমার বডিতে। আর বাকি যেটা কি করে, বাকি এই যে দেখো এই যে ফসফেটের সাথে যে ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করে আর অ্যামোনিয়ার সাথে যে অ্যামোনিয়াম তৈরি করে,
তাহলে তো সে ফ্রি থাকে না, কিন্তু বুঝতে পেরেছো? কিন্তু আমার বডি থেকে এই দুইটা ফর্ম হচ্ছে বের হয়ে যায়, আর এই সময় যে যে হাইড্রোজেনটা যে বাইকার্বনেটের সাথে যেটা লাগলো সেটা দিয়ে এই বাইকার্বনেটটাকে অ্যারেস্ট করার জন্য, বাইকার্বনেটকে আবার পাকড়াও করে ধরে নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো খেয়াল করে দেখো যে আমার নর্মাল ইউরিন কেন অ্যাসিডিক হয়, নর্মালি ইউরিন কেন অ্যাসিডিক হয় এবার বুঝতে পেরেছো? আর তো আমার মনে হয় আর বলার দরকার নেই, এবার তোমরাই সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা। আমরা জানি যে আমার ভলাটাইল অ্যাসিড গুলো লাংস দিয়ে বের হয়ে যায়, এখন সমস্ত নন ভলাটাইল অ্যাসিড গুলোকে তো অবশ্যই আমার কিডনি দিয়ে বের করতে হবে, তাই না? সেই জন্যই আসলে আমার ইউরিন বেকাম অ্যাসিডের কারণ হলো যে এই প্রেজেন্স অফ অ্যাসিডিক সাবস্টেন্স, একটু আগে তোমাদের দেখায় দিয়েছিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ডাইহাইড্রোজেন ফসফেট আলটিমেটলি মেক দ্য ইউরিন অ্যাসিডিক। এবং এই this acidification in fact start from late distal tubule, যেখানে তোমার এটিপি ড্রিভেন প্রোটন পাম্প অ্যাক্টিভেটেড আছে, ঠিক আছে? কিন্তু অ্যাসিডিফিকেশন কিন্তু তোমার প্রক্সিমাল টিবিউলে স্টার্ট হয় না। আসলে অ্যাসিডিফিকেশন কিন্তু স্টার্ট হলে ওখানে শুধু তোমার বাইকার্বনেটটাকে সরায় ফেলার কারণে তোমার পিএইচটা ফল করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই থাক। তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থাকি ইনশাল্লাহ। তাহলে দেখা হবে আবার সামনের ক্লাসে।